শুধু বাড়ি বিলাসের জন্যই জমি দখল নেশায় পরিণত হয় শেখ হাসিনার সাবেক বিআই ইঞ্জিনিয়ার মোশাররফের। এতদিন তার দুর্নীতি আর লুটপাটের খবর প্রকাশ্যে আসলেও এখন বেরিয়ে এসছে দখলবাজ এক ভয়ঙ্কর মোশাররফের কথা। স্ত্রী হত্যার কথা দম্ভ করে ঘোষণা করলেও সেই আসামি স্বামীকে বাঁচাতেই বাড্ডা থানা পুলিশের নানা ফন্দি। জেলে বসেও হুমকি দিচ্ছেন স্ত্রীর স্বজনদের। গাজীপুরের আশ্রয়ন প্রকল্পগুলো যেন এক বিত্তবানদের সেকেন্ড হোম। ভূমিহীনদের এই প্রকল্পে কিভাবে বরাদ্দ পায় বিত্তবানরা, সেই উত্তর জানা নেই খোদ প্রকল্প সংশ্লিষ্টদেরও। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। প্রথমে আসি এক বাড়ি বিলাসী আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীর খবর নিয়ে। তিনি আর কেউ নন, রাজাকার পুত্র হয়েও হাসিনার বিআই বনে যাওয়া সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রীর বিআই পরিচয়েই ফরিদপুরে এক ত্রাসের রাজত্ব কায়েম করা মোশাররফের দুর্নীতি আর লুটপাটের খবর এতদিন সবার জানা থাকলেও এবার সামনে এসেছে দখলবাজ এক মোশাররফের কথা। প্রথমে শুধু বাড়ি বিলাসের জন্য জমি দখল করলেও পরে তা পরিণত হয় নেশায়। এজন্য পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠতম আত্মীয়দের নিয়েই গড়ে তোলেন এক্সক্লুসিভ এক সিন্ডিকেট, যার নেতৃত্বে ছিলেন মোশাররফ নিজেই। ভুক্তভোগীরা এতদিন মুখ না খুললেও এখন প্রকাশ্যে আসছে মোশাররফ বাহিনীর অপকর্ম। সাবেক এমপি ও 3 বারের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন মাত্র 10 বছরে ক্ষমতার জোরে গড়ে তোলেন অঢেল সম্পদ। তিনি সহ তার অনুসারীরাও দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত। দেশের বহুল আলোচিত 2000 কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলায় তাদের অনেকে এখন জেলে। তবে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে তখন বেঁচে যান তিনি। সেই থেকেই দেশ ছাড়া খন্দকার মোশাররফ। পলাতক শেখ হাসিনার বেআই হওয়ার সুবাদে এমপি ও মন্ত্রী হয়ে মোশাররফ এলাকায় বিশেষ বাহিনী তৈরি করে কায়েম করেন দুর্নীতির রামরাজত্ব। তখন থেকেই বাড়ি তৈরির বিলাসিতায় মেতে ওঠেন তিনি। এর মধ্যে শহরের বদরপুর, কমলাপুর ও ডিক্রির চরে সরকারি খাস ও ব্যক্তি মালিকানাধীন একের পর এক জমি দখল করে নির্মাণ করেন বিলাসবহুল 3টি বাড়ি। এর বাইরেও রয়েছে আরও 2টি বাড়ি। তার দখলবাজি থেকে রেহাই পাননি স্থানীয় সংখ্যালঘুরাও। আমি প্রশান্ত কুমার রায়। পাশের যে গরু ঘরটি দেখতে পাওয়া যাচ্ছে, এই গরু ঘরের ভিতরে আনুমানিক আমার 3 শতকেরও বেশি জায়গা জোর করে দখল করে নিয়ে গরু ঘর তৈরি করেছেন। এই জমিটার মালিক সুপ্রভা বারোই, তার এখানে 5 শতাংশ জমি। মন্ত্রী মহোদয় তৎকালীন ক্ষমতা থাকায় অবস্থায় কেউকে না জানিয়ে হঠাৎ করে সম্পূর্ণ জমিটা দখল করে এবং দখল করে এই গরুর খামার নির্মাণ করেন। ওনাদের একটা বাহিনী ছিল আর কি, বড় বিরাট একটা বাহিনী ছিল, বিভিন্ন রকমের। ওই বাহিনী দিয়ে আমাদের হুমকি দিমকি দিত, আজকে ডাকতো রাত্রে, এই বেরন, এই জায়গা ছাড়েন, কবে ছাড়বেন। ওনার লোকজন আজকে আমার ডাইকে বাইর করে নিছে, নেওয়ার পরে জিকে দাঁড়াই বলছে যে আপনার এই বিল্ডিং টিল্ডিং আপনার সব কিছু দিতে হবে, আপনার এই বাড়ি ছাড়তে হবে। তারপর আমি বলছি কেন, বলছে যে মন্ত্রী মহোদয় চাইছে। মন্ত্রী মহোদয় চাইলে পরে আমি দেবো কেন, আমি তো কষ্টের পয়সা দিয়ে বাড়ি করছি। কিন্তু তা তো তারা শোনে নাই, কিন্তু আমাদের ওই পাশে সাইডে জায়গা দিতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আর জায়গা আমাদের দেয় নাই। ঢাকা খুলনা মহাসড়কের পাশে ফরিদপুর শহরের প্রবেশ মুখে বদরপুরে আফসানা মঞ্জিল নামে বাড়িটিতে সব মিলিয়ে প্রায় 50 বিঘার মতো জমি রয়েছে, যার মধ্যে তার উত্তরাধিকার সূত্রে ছিল মাত্র 2 বিঘা। বাকি সবটুকুই জোর করে নেয়া। গাছপালায় ঢেকে থাকা আফসানা মঞ্জিলের প্রকৃত রূপ আসলে বাইরে থেকে বোঝার উপায় নেই। বড় গেট মারিয়ে পিচ ঢালা পথ পেরিয়ে তবেই দেখা মেলে বাংলো প্যাটার্নের দৃষ্টিনন্দন এই বাড়িটির। এই অঞ্চলে এমন বিলাসী বাড়ি আর একটাও খুঁজে পাওয়া যাবে না। শুধু বাড়ি বললে ভুল হবে, কি নেই সেখানে? সরকারি প্রোটোকল, গার্ড অব অনার নেয়ার জন্য তৈরি পতাকা সম্বলিত বেদি থেকে শুরু করে রয়েছে মন জুড়ানোর মতো জন্তু জানোয়ার ও পশু পাখিদের চিড়িয়াখানাও। সদর উপজেলার ডিক্রির চরে রয়েছে নামে বেনামে কয়েকশো বিঘা সম্পত্তি।
বিস্তীর্ণ জমি জুড়ে গড়ে ওঠা খন্দকার মোশাররফের বাংলো বাড়িটি রংমহল হিসেবে পরিচিত। সেখানে দেশ বিদেশ থেকে শিল্পী এনে আয়োজন করা হতো বিভিন্ন উৎসব অনুষ্ঠান। এছাড়াও শহরের দক্ষিণ কালীবাড়িতে রাজেন্দ্র কলেজ সংলগ্ন পৈতৃক বাড়ির পাশে ক্ষমতার প্রভাব খাটিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি লিখে নেন তিনি। সে সময় এ নিয়ে শুরু হয় ব্যাপক হইচই। তবে ক্ষমতার প্রভাবে সবার মুখ বন্ধ করেন তিনি। এখানেও গড়ে তোলেন বিলাসবহুল আরেকটি বাংলো বাড়ি, যদিও বাড়িটির কাজ তিনি শেষ করে যেতে পারেননি। তার দাপটের কাছে টিকতে না পেরে জমি লিখে দেওয়ার শোকে অনেকের জীবনও চলে গেছে। কেউ আবার জমির শোকে হয়েছেন অসুস্থ, করছেন মানবেতর জীবনযাপন। মন্ত্রীর লোকজন আমার ঘরে থাকতে দেয় নাই, আমি জায়গায় জায়গায় রয়েছি, রাত্রে ঘরে আগুন ধরাই দেবে। এই অত্যাচার সহ্য করতে পারে না আর, বুঝছেন, এই লেগে উনি অসুস্থ হয়ে পড়ছে। আমি তো 1 বছর আগে এই স্টক করছি। এই জমিটা দেখতেছেন রুস্তুম, তার 154 শতক জমি এই জায়গায়। ওনাকে একটা মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হয়, তারপরে উনি জেল খাটেন। পরে উনি ভয়তে এই জমিটা লিখে দেন এবং শোকে উনি স্টক করে মারা যান। ইভেন আমার বাবাও, আমার ছোটো ভাইয়ের জায়গা বাড়ি আছে, আমাদের জায়গা আছে, আমার বাবাকেও তিনি বিভিন্নভাবে অপদস্থ করছেন। সেই চিন্তায়, সেই কষ্ট পেয়ে আমার বাবাও হার্ট স্ট্রোক করে 2020 সালে মারা যান। একসময় ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত খন্দকার মোশাররফের রাজপ্রাসাদ সদৃশ বাড়িগুলো এখন খাঁ খাঁ বিরান ভূমিতে পরিণত হয়েছে। যেকালে ওনরা ছিল সেকালে এই জায়গায় কেয়ারটেকার মেকারটা সবই ছিল। মনে করেন মেলা লোকজন আসতো এই জায়গা, পাঁচনা পর্যন্ত মনে করেন গান টান গা লোকজন আইনে গান গান গাওয়া হয়তো। এখন তো মনে করেন তারা ক্ষমতাতে চলে যাওয়ার পরে মনে করেন নাই কি ওই মাঝে মধ্যে এলাকার মানুষজন আসে, তাই আইসে বসে। 2009 সালের মাঝামাঝি থেকে ফরিদপুরে ভাইয়ের ছায়া হিসেবে আবির্ভূত হন খন্দকার মোহতেশাম হোসেন। তিনি খন্দকার মোশাররফের অলিখিত প্রতিনিধি হিসেবে ফরিদপুরের যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন। তার ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবুর, তিনি ফরিদপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন। এই ফরিদপুর উপজেলায় ব্যবসায়িক এমন কোনো সুষ্ঠু ব্যবসায়ী নাই যে শান্তিমতো ব্যবসা করতে পারে। ওইখানে তাদের একটা সিন্ডিকেট গড়ে তুলছে। পলাতক শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী মোশাররফের ছেলে খন্দকার মাসরুর হোসেন মিতু, তার বিরুদ্ধে এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ, আত্মীয় স্বজনদের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন ও দেশে এবং বিদেশে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে। খন্দকার মোশাররফের হেলমেট বাহিনীর কাছে শুধু বিএনপি জামাতের নেতারাই নন, আওয়ামী লীগেরও অনেকে হামলা নির্যাতনের শিকার হন। তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগের কেউ সত্য কথা বলতো, সত্য কথাটা যদি তার বিরুদ্ধে যাইতো, তাকেও সে জেল খাটাইত। এসব অভিযোগের ব্যাপারে খন্দকার মোশাররফ বা তার পরিবারের বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ দেশে না থাকায় সম্ভব হয়নি। তার বদরপুরের বাড়ির কেয়ারটেকার বিল্লালের কাছে তাদের সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার চাইলে তিনি পাশ কাটিয়ে যান। এই কাজ করাইতেছে কি? কোন কাজ? এই যে কাজ মন্ত্রীর মেয়ে করাইতেছে। মন্ত্রীর মেয়ে? কোন মেয়ে? কোন মেয়ে? সে বাইরে আছে। মানে কোন মেয়ে? 2 মেয়ে তো ওনার। কোন মেয়ে করাইতেছে? বড় মেয়ে। ওনার মোবাইল নাম্বার আছে? জি আছে। দিয়ে দেবে আমারে। আচ্ছা যা কথা বলে আমি করতেছি, আপনার নাম্বারটা দিচ্ছি, কথা বলে নি একটু। কথা বলবেন? জি। অবশ্য এরই মাঝে তাদেরই একজন এসে মোবাইল থেকে কথা বলার সুযোগ করে দেন খন্দকার মোশাররফের জামাতা সাবেক এমপি কায়েদি মিল্লাদের সাথে। এ সময় তিনি দাবি করেন ফরিদপুরে তার শ্বশুর খন্দকার মোশাররফ হোসেনের সব সম্পত্তিরই বৈধ কাগজপত্র রয়েছে। তবে ক্ষমতার বদল হওয়ায় অনেকে মিথ্যা অভিযোগ করছেন বলে তিনি দাবি করেন। দুর্নীতি আর দখলবাজির কেলেঙ্কারিতে ব্যাপক সমালোচিত হয়ে পতন হয় তার। 2020 সালের জুনে তার আসনে কথিত এক শুদ্ধি অভিযানের পর ওই বছরের 26 জুন ঢাকার কাফরুল থানায় খন্দকার মোশাররফের ভাই খন্দকার বাবর সহ মোশাররফ অনুসারীদের বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের একটি মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক SM মিরাজ আল মাহমুদ। ওই শুদ্ধি অভিযানে গ্রেপ্তার হয় খন্দকার মোশাররফের একের পর এক আস্থাভাজন নেতাকর্মীরা। গ্রেপ্তার এড়াতে অনেকে গা ঢাকা দিয়ে পালিয়ে বাঁচেন। হত্যাসহ অসংখ্য মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের কারাগারে ঢোকানো হয়। ওই মামলায় খন্দকার মোশাররফের ভাই বাবরকে মানি লন্ডারিংয়ের মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিচারিক আদালত।
এদিকে মোশাররফের দাপটের শিকার ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, সরকার দ্রুতই অবৈধভাবে দখল করা সম্পদ আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এই লোক থাকেন আমেরিকায়, হিন্দু ভদ্রলোক, ওনার আত্মীয়, ওনার 4-5 ফিট জায়গা ওনারা জোর করে দখল করে নিয়ে নিছে। এই যে একজন ভদ্রলোক আমাদের পুরোহিত, ওনার জায়গা আমাদের জায়গায় গরুঘর করছে, ওই যে আপনারা দেখাবো, ওই দখল করে গরুঘর তিনি করে নিছেন। তো এরকম নির্যাতন প্রত্যেককেই